লোকসভার করতে করতে তিস্তার চরের দিকে এগোচ্ছিলাম, হঠাৎই আকাশ কালো করে ঘূর্ণিঝড়। কে জানে কিসের পূর্বাভাস। হিমাচল যমুনার গঙ্গা উৎকল চলচিত রঙ্গ তব শুভ নামে জাগে। জলপাইগুড়ি চায়ের শহর। একসময় জলপাইগুড়ি ছিল প্রায় 200 চা বাগানের হেডকোয়ার্টার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র তাই চা দিয়েই শুরু করছি। আপনাদের বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমার বাড়ি নতুন পাড়ায়। এটা তো বাবুপাড়া। এটা বাবুপাড়া। হাঁটতে হাঁটতে এত দূর চলে এসেছে। হ্যাঁ, কত দূর হাঁটতে যান? জুবলি পার্ক, তিস্তার ধারে। তিস্তার ধারে। এখন তো আর তিস্তা নেই, ওই আর কি ওই অবধি। কেন তিস্তা নেই? কেন তিস্তাটা গেল কোথায়? গেল, সরিয়ে দিল। কে সরিয়ে দিল? বাদ দিয়ে সরিয়ে দিল। তিস্তার চর নাকি দখল হয়ে গেছে? যেতে যেতে দেখি কত লোক বসতি, ওখানে ঘন বসতি হয়ে গেছে, তাহলে তিস্তার চত্বর কিছুটা দখল হয়েছে। শহরে ঘুরে বেড়াচ্ছি, দেওয়াল লিখন নেই, ব্যানার নেই, ফেস্টুন নেই, কিছুই নেই। কোনো উন্নতিই নেই। কেন বলুন তো? নেই তো, এই বন্যার পরে জলপাইগুড়ি মরে গেছে। এত সুন্দর একটা শহর, এত শান্ত, এত ভালো, কিন্তু কোথায়? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। এই করলা নদী পরিষ্কার হবে, ওখানে হোটেল হবে, ভাসমান হোটেল হবে, তারপরে নৌকা বিহার হবে, কিচ্ছু তো পাচ্ছি না। কালকে সন্ধেবেলায় জলপাইগুড়ি পৌঁছেছি, তারপরে একটু রাস্তায় ঘুরছিলাম, কথা বলছিলাম। সবার ভেতর থেকেই কেমন একটা না দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে যে এমন একটা শহর, যে শহরের অনেক পোটেনশিয়াল ছিল, কিন্তু শহরটা শিলিগুড়ির সঙ্গে লড়াইয়ে পেরে উঠলো না। আপনারা তো তাই মনে হয়? হ্যাঁ, কিছুটা তো তাই মনে হয়। আসলে শিলিগুড়ির ভৌগোলিক কারণ আছে। শিলিগুড়ি যার জন্য নিজে নিজেই ওটা গড়ে উঠেছে। তারপর সব বাগানগুলো চলে গেল, মানে চা বাগানে অফিস টফিসগুলো চলে গেল, এটাও একটা কারণ। একসময় 200-রও বেশি চা বাগানের সদর দপ্তর ছিল জলপাইগুড়ি। চায়ের হাত ধরেই সেই জলপাইগুড়ি ছিল সমৃদ্ধ। কিন্তু চা চলে গেল যখন, তখন জলপাইগুড়ির কলজেটাও যেন চলে গেল। কর্মসংস্থানের জন্য জলপাইগুড়ির যুবক যুবতীরা কখনো কলকাতা, কখনো ভিন রাজ্যে পাড়ি জমাতে শুরু করলেন। আর যারা রয়ে গেলেন তারা নিজেদের বঞ্চিত মনে করা শুরু করলেন। ঘুরতে ঘুরতে আমরা জলপাইগুড়ির একটা খুব পুরনো কলেজ, জলপাইগুড়ি এসি কলেজে ঢুকে পড়েছি। বিএ ফার্স্ট ইয়ার, একেবারে ইয়াং জেনারেশন, তাদের সঙ্গে কথা বলবো। তুমি কি মাথায় রেখে ভোট দেবে? তুমি হচ্ছে ইয়াং জেনারেশন, মানে তোমার হাতে আর কয়েক বছর পর দেশের ভার চলে। আরো কিছু উন্নতি হয়। কি উন্নতি? পড়াশোনার দিক থেকে আরো অনেক কিছু, চাকরি বাকরি সব কিছুর দিক। চাকরি দরকার, তাই তো? চাকরির সুযোগ আরো বাড়া দরকার। কে মনে করছে? হাত তোলো। পড়াশোনা করে কিছু তো করতে হবে শেষে, এটাই। তো তাহলে পরে এবারের ভোটটা যখন দেবে তখন এইটা মাথায় থাকবে যে এমন একটা সরকার চাই যে এসে সবার জন্য চাকরির ব্যবস্থা করবে। আমি তাকেই ভোট দেবো যেন আমরা কিছু করতে পারি, কিছু সুযোগ পাই আমরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এরকম সুযোগ দেওয়ার জন্য এমন একজন নেতা দরকার যার দূরদৃষ্টি আছে। চয়েস কে, মোদি না দিদি? হ্যাঁ, অবশ্যই মমতা ব্যানার্জিকে ভরসা করি। এর ইস্যুটা কি? যে সরকারি আসুক না কেন, যেন আমাদের দেশের উন্নতি হয়। কিরকম উন্নতি? সব রকম উন্নতি, বেকারত্ব দূর হোক। তারপর ধরুন এই যে পাকিস্তান আমাদের দেশে যে করছে, আক্রমণ করছে, আমরা যেন পাল্টা আক্রমণ করতে পারি আর কি। এখন মোদি একদম হচ্ছে কি ঠিক কাজ করেছে, একেবারে হচ্ছে বাঘের বাচ্চার মতো কাজ করেছে মনে হচ্ছে। সেটা হ্যাঁ তাই, একদম ঠিক। এরকম মানে এতদিন তো মানে বড় হয়েছে, এই বয়সে তো আমি এরকম মানে অ্যাটাক নিতে আমি তো কাউকে তো দেখিনি। আমার কথা হলো, রাজনীতিও বুঝি না, কোনো নীতি বুঝি না। যে সরকার কাজ করবে তাকে ভোট দেবো।
না, আমি যেটা জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে যে এই ভোটটা দেওয়ার সময় কি মাথায় থাকবে? জাতীয় ইস্যু মাথায় থাকবে নাকি জলপাইগুড়ি মাথায় থাকবে? দেশ মাথায় থাকবে না জলপাইগুড়ি মাথায় থাকবে? এইটা তো আসলে দেশ মাথায় রেখেই ভোটটা দেওয়ার কথা। আমাদের একটা শহর নিয়ে তো আর দেশ গঠন হবে না, অনেকগুলো শহর নিয়ে, সেই জন্য দেশকে মাথায় রেখেই আমরা ভোটটা দেব। তো বেকারত্বটাকে বেশি দেখব, সেটাই আমার স্বার্থ, যে আমরা যাতে ভালো করে থাকি। 150 বছরের পুরনো শহর জলপাইগুড়ি, তারও অনেক আগে একদিকে দেব রায়কত রাজপরিবার আর অন্যদিকে মুসলিম শাসক খান বাহাদুর মোশাররফ হোসেন। দুপক্ষই বড় শিক্ষানুরাগী। তাদেরই পৃষ্ঠপোষকতায় জলপাইগুড়ি শহরে গড়ে ওঠে একের পর এক স্কুল, কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউট। তা নিয়ে জলপাইগুড়িবাসীর ভারী গর্ব। কিন্তু ভোটের আগে মানুষের প্রশ্ন, শিক্ষিত যত, সাকার তত কই, কর্মসংস্থান কই? গুয়াহাটি আনন্দ বিহার নর্থ ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস আজকের জন্য বাতিল করা হয়েছে। যাত্রী সাধারণের অসুবিধার জন্য আমরা দুঃখিত। কোথায় যাবেন? আমি কল্যাণে যাব। মানে আপনি শিয়ালদা হয়ে যাবেন, তাই? না, আমি নৈহাটিতে নামবো, নৈহাটি থেকে যাব, কল্যাণে যাব। তো এখানে তো শুনলাম অর্ধেক ট্রেনই দাঁড়ায় না। খুব কম ট্রেন দাঁড়ায় এটাতে। উচিত আরও বেশি করে ট্রেন দাঁড়ানোর। আমাদের যেমন চ্যাংরাবাজার থেকে আমি এসেছি, আমাকে তো এই জায়গাটা সুবিধা হয় বেশি, নইলে তো আমাকে নিউ জলপাইগুড়ি যেতে হয়। তো আপনাদের হিংসা হয় না যে এনজেপিতে দাঁড়ায়, এখানে দাঁড়ায় না? হ্যাঁ, দাঁড়ানো তো উচিত, সেই জন্য তো অনেক আন্দোলনও হচ্ছে শুনছি। 80 কিলোমিটার দূরে গিয়ে আমাদের ট্রেন ধরতে হয়। কি দুর্দান্ত স্টেশন, তাই না? সত্যি গর্ব করার মতো স্টেশন। ভারতীয় রেলের থিম স্টেশন। স্টেশনের থিম নারী সুরক্ষা, নারী শক্তি। সবই ভালো, সমস্যা একটাই, এই স্টেশনে অর্ধেক ট্রেন দাঁড়াই না। আর তাতে জলপাইগুড়ির মানুষের দারুণ ক্ষোভ। শিলিগুড়িতে দাঁড়ায়, এনজেপিতে দাঁড়ায়, অথচ এখানে দাঁড়ায় না। ফের সেই জলপাইগুড়ি বনাম শিলিগুড়ির দ্বন্দ্ব। আরে ভাই, ঘুমিয়ে পড়লে তো মাছি তাড়াতে হচ্ছে নাকি? প্যাসেঞ্জার নেই এখানে, ট্রেন দাঁড়ায় না তোমার। সাপ্তাহিক ট্রেন তো তোমার ত্রিবন্ধম দাঁড়ায় না, তারপর তোমার সরাইঘাট দাঁড়ায় না, তারপর তোমার এখান থেকে আরো গরিবরথ আছে, ওটা দাঁড়ায় না। এখানে অনেক অনেক ট্রেন আছে এমন এই প্ল্যাটফর্মের উপর দিয়ে যায়, কিন্তু এখানে দাঁড়ায়। রাজধানী তো একটা দাঁড়ায় না এখানে। আমরা তো চাইবো যে এখানে সব ট্রেনই দাঁড়াক, তাহলে আমাদের টোটো আর ভাই যারা আছে তাদেরও ইনকাম সোর্স বাড়বে, তাতে আমাদের জলপাইগুড়ি বাসিন্দাদেরও অনেক সুবিধা পাবে। বাড়ির পাশে চা বাগান আপনাদের? একটা জমি আপনি এখন খালি এরকম চা বাগান করে ফেলেছেন। মানে ওই যে 3.5 বিঘা জমি, সেটা আপনি পুরোটাই এখন চা করেন। আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন না যে এই চাটা আপনারা শুরু করলেন কেন? চাটা শুরু করলাম কেন, এখানে মোটামুটি লেবারের অভাব, আর তাছাড়া এখন যে কৃষি যে হারে আর কি রাসায়নিক দ্রব্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাতে আর কি ওই কৃষিতে এখন আর পোষায় না। আচ্ছা, তো চায়ে কেন পোষাচ্ছে, পড়তা পড়ছে, বোঝান? চায়ে হচ্ছে লেবার সবসময় পাওয়া যাচ্ছে। এখন এই যে ডগাগুলো দেখছি, এই যে ধরুন এই ছেঁড়া মানে পাতা তোলা হয়েছে, বোঝা যাচ্ছে তোলা হয়েছে। তো আবার একবার পাতা তোলার পর আবার নতুন পাতা তৈরি হতে আবার কতদিন লাগে? মোটামুটি এটা ওয়েদারের উপর নির্ভর, তাছাড়া যত্নের উপরও নির্ভর। মোটামুটি এখন মোটামুটি ধরা চলো 45 দিন তো ম্যাক্সিমাম লাগবে। এগুলো বিক্রি করেন কোথায়? বটলি ফ্যাক্টরিতে? না, ডাইরেক্ট ফ্যাক্টরিতে দেওয়া হয় না। আদার যে পোকাররা আছে, মোটামুটি ছোটো ছোটো যে পাইকাররা আছে, আবার পাইকারি ব্যবসায়ীরা ঢুকে গেছে এর মধ্যে। যারা যারা ছোট পাইকার আছে তারা এসে গাড়ি নিয়ে এসে ছোট গাড়িতে করে নিয়ে চলে আসে। এখানে
কবে থেকে শুরু করেছেন এটা এই চাটা? তাও তো অনেক তাও ক বছর? দাদা বলতে পারতো 10-12 বছর হবে? হ্যাঁ ওরকম হবে। আরো বেশি হবে? না ওরকম হবে। তার আগে এখানে কি চাষ হতো? এটা গম চাষ করতো, তারপরে হচ্ছে আলু চাষ হয়েছিল। সবার বাড়ির পাশে যেটুকু জায়গা আছে ফাঁকা পড়ে আছে সবাই চা বাগান করছে। আচ্ছা। এই যে মানে দিদির পাশেও চা বাগান, সবারই বাড়ির পাশে। দিদি এই সব বাড়ির পাশে ছোট ছোট জমিতে এরকম চা হচ্ছে কেন এখানে? এরকম তো দেখিনি কোনোদিনও যে এত ছোট জমিতে চা বাগান হতে পারে। এখন আগে তো মানুষ আবাদ সাবাদ করতো, এখন করে না, সবাই করতেছে তো এই জন্যই আর কি। একজনেরটা দেখে দেখে এখন সবাই হচ্ছে। তো এতে ভালো লাভ হচ্ছে যেটা হ্যাঁ হয়। আচ্ছা, মানে চা পাতার দাম ভালো পাওয়া যায়? হ্যাঁ মোটামুটি। কারা নিতে আসে এই চা পাতাগুলো? ফ্যাক্টরিতে দেয়। কোন ফ্যাক্টরি? এই যেমন সামনে চা ফ্যাক্টরি ওই যে একটা সবুজ রঙের শেড দেখা যাচ্ছে, ওটা একটা ফ্যাক্টরি। হ্যাঁ ওখানে একটা, হ্যাঁ। আচ্ছা, ওরা কি ওখান থেকে সরাসরি লোক আসে না ফোরে আসে মাঝখানে? মানে পাইকারি যারা পাইকাররা আসে ওরা নিয়ে যায়? তারপর আশেপাশে আরো ফ্যাক্টরি আছে। আর অনেক ওদিকেও আছে আরো। একটা হচ্ছে আবার এখানটা পিছনে। আমাদের বাড়ির তো তার মানে এখন এখানে এটার খুব ডিমান্ড। হ্যাঁ। আচ্ছা, সেই জন্য ফ্যাক্টরিও হচ্ছে অনেক। কিরকম দাম দেয় এরকম কেজিতে? এই সময়টা এখন দাম বেশি, এই সময়টা 19-20 টাকা করে দেয়। আচ্ছা, তারপরে তারপরে দিকে কমে আসে 10 টাকা 14 টাকা, পরে দিকেও 25 টাকা হয়। এরকম এত চা চাষের এরকম বাড়ির পাশে হিরিক কেন এখানে? একমাত্র সেই বৃষ্টির জলেই ভরসা ছিল। কেন আপনারা সেচের জল পান না? সেচ নাই, তিস্তার জল এখানে আসে না? তিস্তা করতোয়া ব্যারেজের জল, ক্যানেলের জল এদিকে আসে না। আমাদের এখানে জল দিতে হয় যে শ্যালো মেশিন বসানো হয়েছে, শ্যালোর থেকে জল দেওয়া হয়। সবাই তো পারে না, সবাই পারে না, সবাই তো শ্যালো থেকে দিতে পারে না। শ্যালোটা তো এটা পরে বসানো হয়েছে যাতে পার্সোনালটা তারাই তাদেরই সুবিধা, আমাদের যেমন কোনো সুবিধা নেই। এই বৃষ্টি হবে থাকতে লাগে এই আর কি। কৃষিকাজে বৃষ্টির জলই ভরসা, তাতে নানা ঝঞ্ঝাট, তা লাভজনকও নয়। এই এলাকার মানুষ তাই আজকাল এভাবেই কার্যত বাড়ির উঠোনেই ছোট ছোট চা বাগান তৈরি করছেন। লাভ হচ্ছে, মানুষ খুশি। কৃষি বিজ্ঞানীরা কিন্তু অন্য আশঙ্কা দেখছেন। তারা বলছেন, এভাবে সবাই মিলে যদি একই ফসল বিঘের পর বিঘে চাষ করতে শুরু করে তাহলে কখনো কোনো বিপর্যয় এলে মানুষ পথে বসবে। ভোট কাভার করতে করতে তিস্তার চরের দিকে এগোচ্ছিলাম, হঠাৎই আকাশ কালো করে ঘূর্ণিঝড়। চতুর্দিকে এই মুহূর্তে এখানে আকাশে শিমুল তুলো উঠছে, কে জানে কিসের পূর্বাভাস। আচ্ছা বলুন তো, এখন সকাল না সন্ধে? আমার সামনের রাস্তার অবস্থাটা একবার দেখুন। সকালের মালিকানায় কি ভয়ঙ্করভাবে সন্ধ্যের জবরদখল। সকাল তো বটেই, তার কারণ আমার ঘড়িতে এখন ঠিক সকাল 9টা, অথচ চারিদিকে ঘন কালো মেঘ, ঝড়, বৃষ্টি। একদিকে তিস্তা নদীর চর আর অন্যদিকে করলা নদীর চর। মাঝখানে বাঁধের ওপরের রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি তিস্তার চরবাসীদের সঙ্গে কথা বলবো বলে। ওরাও নাকি জবরদখলকারী। ভোট এসে গেল, কি ভাবছেন তিস্তা চরের মানুষ? ঝড় বৃষ্টি থেমেছে, তিস্তা বাঁধের ওপরে জীবন ফের স্বাভাবিক নিয়মে গড়াতে শুরু করেছে। মাঝখানে প্রায় ঘন্টা 3 কাজ বন্ধ রাখার পর আমরাও নতুন করে কাজ শুরু করেছি। তিস্তা চরের মানুষের সঙ্গে এখন আমরা কথা বলবো। বাড়িতে কে আছেন? কেমন আছেন? ভালো নেই? কেন ভালো নেই কেন? কত থাকবো? বলছি বাঁধের কিনারে থাকতে ভয় হয়? কেন ভয়? হ্যাঁ, কেন ভয়? ভয় হয় না? এরকম করে নদীর উপরে থাকেন তো, এ তো কার্যত নদীর উপরে থাকা, ভয় হয় না? কিসের ভয়? নদীতে মারবো না বাঁচাবো? নদী নয় মারবে না হলে বাঁচাবে। রেশন কার্ড আছে? আছে। ভোটার কার্ড আছে? আছে। ভোট দেন?
আচ্ছা, তো আবার তো ভোট আসছে, তো ভোট দেবেন তো? হ্যাঁ, তো ভোট যে দেবেন, কিসের জন্য ভোট দেবেন, কেন দেবেন ভোট? এই যে ভারতবর্ষের নাগরিক একটা, তাই ভোট দিতে হবে। কিছু সরকারের মাধ্যমে কিছু পাই না। হ্যাঁ, কিছু দেয় না? না, কোনো কিছুই পাই না। হ্যাঁ, কোনো কিছুই আমরা পাই না। সরকার থেকে কোনো একটা ঘরও পাই না, হ্যাঁ। পায়খানাও পাই না, হ্যাঁ, কিছু পাই না। আচ্ছা, খালি আমরা ভোট দেওয়ার কাম, ভোট দিয়ে যাচ্ছি। ও দিদি, একটু দাঁড়ান না, কথা বলবো। কোথায় থাকেন? করলার চরে? কিন্তু করলা চলা এখন কেউ বলে না, এখন নাম পাল্টায় সারাদা ফুল হয়েছে। আচ্ছা, কতদিন আছেন এখানে আপনারা? আমি তো বলতে পারবো না, আমি তো অনেক শুনতেছি, অনেক দিন ধরেই আছে এখন। ও, আপনি কি বিয়ে হয়ে এখানে এসেছেন? হ্যাঁ, এখানে আমার বাপের বাড়ি আছে। ও, এই হচ্ছে নদী। তো এই তো পুরোটাই হচ্ছে গিয়ে এই নদীর চরে তো চাষবাসও হচ্ছে দেখছি। চাষবাস যে যেরকম পারে ওরকম করে। এরকম ভয় লাগে না এইখানে নদী? হয়তো লাগে, কি করবো এখন? হ্যাঁ, কি করবো? বর্ষাকালে তো জল ঢুকে যায় ঘরে। বর্ষাকালে এই যে এখানে জল চলে আসে, এই অবধি জল চলে আসে। হ্যাঁ, জল চলে আসে। ঘরেও তো জল ঢুকে যায় কখনো কখনো। হ্যাঁ, কখনো কখনো জল ঢুকে যায়। হ্যাঁ, তো থাকেন কেন এরকম করে নদীর চরে? থাকি, এখন কোথায় যাব? আমাদের তো আর জমি জায়গাটা শহরে ঘুরছিলাম, শহরের যারা জলপাইগুড়ি শহরের বাসিন্দা তারা বলছিলেন যে এই তিস্তার চরে, করলার চরে এরকম নদীর চর দখল করে সব বসে আছে, বাড়ি বানিয়ে সংসার চালাচ্ছে। এর ফলে নদীর জল যাওয়ার যে স্বাভাবিক গতিপথ সেটা আটকে যাচ্ছে। তো এদেরকে এখান থেকে তুলে দেওয়া উচিত। যেতে যেতে দেখি কত লোক বসতি, ওখানে ঘন বসতি হয়ে গেছে, তাহলে তিস্তার চত্বর কিছুটা দখল হয়েছে। না, এগুলো আমাদের তো নিজের সরকারের কাজ জমি। কিন্তু আমরা কিনে নিই। হ্যাঁ, কার কাছ থেকে কিনলেন? ওই আগে একটা লোক থাকতো, কাগজ আছে তো লোকটা। ও, আগে একজন লোক থাকতো, তার কাছ থেকে আবার কিনতেও হয়েছে। হ্যাঁ, সরকারের জমি আবার কিনতেই হয়েছে। আমাদের, আমার শ্বশুর। তাই নাকি? হ্যাঁ, সরকারের জমিও বিক্রি হচ্ছে? ওই যে এখানে ছিল, এখন ওরা হলো ধূপগুড়িতে চলে গেছে। মানে নদীর চরও বিক্রি হচ্ছে? মজার ব্যাপার। 5-7 বছর 8 বছর থেকে মানে বলে যাচ্ছে রাস্তাটা পাকা হবে, এই হবে সেই হবে, কিছুই তো হচ্ছে না। কি করে করবে, কি করে করবে? আপনাদের তো, আপনাদের আসলে আপনাদের পরিচয় হচ্ছে জবরদখলকারী। পাড়াটা যে একটা নাম আছে, সে লোকে এটাও চেনে না যে এটা একটা মানে জনবসতি। এখানকার লোক এত বছর থেকে বসবাস করতেছে, ভোট দিচ্ছে, মানে মানে যে একটা নাম থাকবে পাড়াটা, সেই নাম পর্যন্ত নেই। নামও নেই, না, নাম মানচিত্রও নেই এটা। তাও এখানকার লোক মানে ভোট দিয়ে এত কিছু করছে, কোনো না ডেভেলপমেন্ট দিচ্ছে না কিছু দিচ্ছে। নাম নেই, পরিচয় নেই। এমনকি জলপাইগুড়ির ম্যাপে তিস্তা এবং করলার চরের এই জনপদগুলোর কোনো অস্তিত্বও নেই। কিন্তু তবুও এখানকার মানুষ ভোট দেন বছরের পর বছর, আশায় হয়তো একদিন দিন বদলাবে, হয়তো একদিন তিস্তা পাড়ের সেই বৃত্তান্ত লেখা হবে। জলপাইগুড়ির দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। জেলায় হাইকোর্টে সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে, বোধন হয়ে গিয়েছে, আর এবারে ভোটে সার্কিট বেঞ্চ কোনো ইস্যু দীর্ঘদিনের দাবি। তো কি মনে হচ্ছে এখন এই জয়টা সারা উত্তরবঙ্গের জয়? আমরা অলরেডি দেখলাম যে এটার কৃতিত্ব নিয়ে কিন্তু একটা শুরু হয়ে গেছে, চাপানুতর শুরু হয়ে গেছে।
একদিকে দিদি, একদিকে মৌসুমী। এখানে বক্তব্যটা হচ্ছে যে সার্কিট বেঞ্চ ব্যাপারটা তিনটে এজেন্সির উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে হাইকোর্ট, আরেকটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট। এখানে হাইকোর্টের সদিচ্ছা না থাকলে হতো না, স্টেট গভর্নমেন্টের সদিচ্ছা না থাকলে হতো না। এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিল, স্টেট গভর্নমেন্টকে তো আর ফেলে দেওয়া যায় না। আর আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশন, প্রেসিডেন্সিয়াল নোটিফিকেশন না হলে হতো না। বামফ্রন্ট সরকারের আমলে ইনফ্রাস্ট্রাকচারটা প্রথম তৈরি করে বামফ্রন্ট সরকার। 17ই সেপ্টেম্বর উদ্বোধন হওয়ার কথা ছিল, এনডিএ সরকার এটা চক্রান্ত করে কিন্তু ওই উদ্বোধনটাকে স্থগিত করে দেয়। তখনই এটা পিছিয়ে দিয়ে দিতে পারত, সেটাও কিন্তু দেয়। আজকে এনডিএ সরকার যদি কি থাকতো, সহমত থাকতো, তাহলে 17ই সেপ্টেম্বর এই সার্কিট বেঞ্চ অনেকদিন আগে হতে পারে। তার জন্য এতদিন জলপাইগুড়িবাসী বা উত্তরবঙ্গবাসীকে তার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকতো। দশকের পর দশক কেটে যায়, কিন্তু তিস্তা সেচ প্রকল্পের কাজ শেষ হয় না। জলপাইগুড়ির কৃষকের মনে তাই ক্ষোভ আছে, প্রশ্ন আছে। সেচের জলই যদি না মেলে, তাহলে কোটি কোটি টাকা খরচ করে এই সাদা হাতি পোষার অর্থ কী? জলপাইগুড়ির তিস্তা পারে এদিন সকালেই সন্ধে নেমেছিল, ঝড় উঠেছিল। ভোটের বাজারে এ ঝড় কি কিছুর পূর্বাভাস? মনে প্রশ্ন জেগেছিল। জলপাইগুড়ি কেন্দ্রেতে কাজ শেষ করে বেরিয়ে যাওয়ার সময় সত্যিই এখন সন্ধে নেমেছে, কিন্তু না, ঈশান কোণে কোনো মেঘ নজরে পড়ছে না, ওলটপালটের কোনো সম্ভাবনাও নজরে পড়ছে না। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পার্থ পালের সঙ্গে নীলেশ্বর সান্যাল এবং ধ্রুবজ্যোতি প্রামাণিক, জি 24 ঘন্টা।